ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। আজ উত্তরণের পথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন নিয়ে আলোচনা করব। কিভাবে প্রিপারেশন নিলে পিএসসি ক্লার্কশিপ কোয়ালিফাই করা যাবে বা কিভাবে পড়লে তোমরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবে, এই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, পিএসসি পরীক্ষার জন্য ভ্যাকেন্সি রয়েছে অলমোস্ট 6 থেকে 6,500 ভ্যাকেন্সি। আমরা ধরে নিচ্ছি পরীক্ষা যদি জুন মাসে হয়, আমাদের হাতে সময় রয়েছে এখন থেকে মাত্র 6 মাস। কিন্তু খুব রিসেন্টলি যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় দেখা গিয়েছে যে পরীক্ষার কোশ্চেন যে প্যাটার্নটা মডিফাই করেছে পিএসসি। আগে পিএসসি যে ধরনের কোশ্চেন করতো বিগত 15 বছর 20 বছরে, ডব্লিউবিসিএস এই প্যাটার্নকে ভেঙে তারা একটু একটু করে অ্যাডভান্সের দিকে এগিয়ে গেছে, যার ফলে কোশ্চেনটা স্বাভাবিক কারণেই একটু কনসেপচুয়াল হয়ে গেছে এবং যারা প্রিপারেশন নিয়েছিলে নর্মালভাবে তারা কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো স্কোর করতে পারেনি বা ভালো পরীক্ষা তাদের হয়নি। তারাই পেরেছে যারা ডিটেলসে চ্যাপ্টারগুলোকে পড়ে গেছে, জিনিসটাকে ভালো করে বুঝেছে, জেনেছে, তবেই তারা গিয়ে পরীক্ষাটা ভালো দিতে পেরেছে। নচেত পরীক্ষা ভালো দেওয়া বিসিএসে সম্ভবকর হয়নি। এবার আসি হচ্ছে ডব্লিউবিসিএস যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাটা কন্ডাক্ট করে পিএসসি। স্বাভাবিক কারণে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস দুটোর কোশ্চেনও পিএসসি যদি বানায়, সেই ধারণা দিয়ে এগোবে যেমন তারা ডব্লিউবিসিএসে করেছে। তো পিএসসি যদি প্যাটার্নটা এই লেভেলে নিয়ে যায়, তাহলে আগামী দিনে যে ক্লার্কশিপ পরীক্ষাটা হতে চলেছে, সেই ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু কোশ্চেনটা আর কিন্তু ইজি হবে না। তার ফলে তোমাদের কাছে কিন্তু প্রপার পরিকল্পনা ছাড়া এই পরীক্ষা ক্র্যাক করা সম্ভবকর হবে না। তো পরীক্ষা ক্র্যাক করতে গেলে কি করতে হবে, সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিপারেশান, প্রথমেই আমরা যেটা আসবো যে প্রিপারেশান কিভাবে নেব। দেখো, পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষাটা রয়েছে তার প্রিপারেশন নিতে গেলে প্রথমে আমাকে বুঝতে হবে সিলেবাসে কী রয়েছে। সিলেবাস বলছে আমাদের রয়েছে এখানে ম্যাথস, রয়েছে জিকে এবং রয়েছে ইংলিশ। তো ম্যাথ, জিকে এবং ইংলিশ এই তিনটে পার্টের ওপর কিন্তু পরীক্ষা হবে। তো ম্যাথসের কথায় আসি, ম্যাথস থাকে হচ্ছে 30 মার্কস। এই 30 নম্বর পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে তোমায় কিন্তু ভালো মতো অ্যান্সার করতে হবে। তো এক্ষেত্রে তুমি কত অ্যান্সার করতে পারবে? পিএসসি যদি তুমি ইংলিশের কথায় আসি, এই 30 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 27 থেকে 28টা তোমাকে ম্যাথ মিনিমাম করতে হবে, এটা মিনিমাম। ম্যাক্সিমাম 30টা তো অতি অবশ্যই করলে ভালো হয়, কারণ এইটা হচ্ছে স্কোর জোন। এবার কিছু কিছু কোশ্চেন ডাউট থাকে বা তোমার কাছে অজানা থাকে, সেক্ষেত্রে কোশ্চেন স্কিপ করতে হবে। তো তাই আমি ধরলাম 27 থেকে 28টা মিনিমাম কোশ্চেন করতে হবে, তার মানে অলমোস্ট 90% নাম্বার তোমাকে এখান থেকে নিয়ে আসতে হবে। এরপর আসি হচ্ছে জিকে। জিকে থাকে 40 নম্বর, 40 মার্কস। তো এই 40 নম্বরের মধ্যে আমরা কি করতে পারি? এই 40 নম্বরের মধ্যে যদি আমরা 32 টু 35 স্কোর করতে পারি, দ্যাটস এ গুড স্কোর। কিন্তু এটাও অলমোস্ট 80 টু 90%-এর কাছাকাছি দাঁড়াচ্ছে। তো 80 টু 90% নাম্বার পাওয়াটাও কিন্তু দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। তার জন্য অনেক ডিটেলসে পড়তে হবে, অনেক ভালোভাবে পড়তে হবে। আগের পরীক্ষা অনুযায়ী যদি আমি ভাবি এটা 90%, এটা 80 টু 90% পাওয়া সম্ভব, কিন্তু এবারের যা কোশ্চেন প্যাটার্ন যদি এইভাবে চলে, তাহলে কিন্তু এই নাম্বারগুলো পাওয়া তোমার কাছে চাপের বাবা। তো এবার আসি হচ্ছে ইংলিশ মার্কসে। ইংলিশের 30 মার্কস থাকবে। তো 30 মার্কসের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 25টা তো করতেই হবে, 25 থেকে 27টা তোমার ইংলিশ করতে হবে। এটা ছিল নর্মাল কেস, যেটা আমার পিএসসি পরীক্ষা পাস করার জন্য আগের বছর পর্যন্ত চলতো। কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি কোশ্চেন মডিফাই করা হয়, তাহলে আমরা যদি অঙ্কের দিকে তাকাই, অঙ্ক যদি লেন্দি হয়, তো 30টা কোশ্চেনের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 24 থেকে 25টা কোশ্চেন তোমাকে টার্গেট করতে হবে, যাতে তুমি করতে পারো। যদি কোশ্চেন লেন্দি হয়, আমি আবারও বলছি, কোশ্চেন ইজি হলে ওগুলো। জিকে কোশ্চেন থাকে এখান থেকে আমার আউট অফ যদি 40 কোশ্চেন থাকে, তাহলে আমার মোটামুটি 28 থেকে 30টা কোশ্চেন অ্যাটেম্প করতেই হবে। এবং ইংলিশে যদি খুব টাফ কোশ্চেন হয়, তাহলেও কিন্তু খুব কম বেশি হলেও 20 থেকে 22টা আমায় করতে হবে। তবে মোটামুটি একটা স্কোর থাকবে, যেখান থেকে একটা কোয়ালিফাই করার জায়গা তৈরি হবে, যদি আমি মনে করি পিএসসি কোশ্চেন টাফ করে। কিন্তু যদি কোশ্চেন নর্মাল হয়, তাহলে কাট অফ ভাবা এই জায়গায় চলে যাবে। তো বুঝতেই পারছো কাট অফ কী লেভেলে চলে যেতে পারে। আর যদি কোশ্চেন টাফ হয়, তাহলে এই লেভেল অনুযায়ী আমরা কাট অফ এক্সপেক্ট করতে পারি আপ টু 75%, 70 to 75% মধ্যে ঘোরাফেরা করতে পারে। আদারওয়াইজ কোশ্চেন
85% টু 90%-এ চলে যাবে কিন্তু তোমার কাট অফ। এবার কেন স্যার এত কাট অফ যাচ্ছে? দেখো, বিগত 2019 সালের পর 2023 সালে বিজ্ঞপ্তি এসে স্বাভাবিক কারণে 24 সালে পরীক্ষাটা হচ্ছে। তো এই যে দীর্ঘ 5 বছরের মধ্যে নতুন নতুন অনেক ছেলেমেয়ে এসছে। প্রতি বছর ধরো ছেলেমেয়ে কম বেশি করেও 1 লাখ করে ছেলেমেয়ে কম্পিটিটিভ এক্সামে আসছে। তো 5 বছরের কথা ভাবলে 5 লাখ। পিএসসি এখন এজটাকে বাড়িয়ে 40 ইয়ার্স করে দিয়েছে। তার ফলে দেখা গেছে যে 40 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিচ্ছে, আমি মানছি যে সবাই হয়তো প্রিপারেশন নিতে পারেনি, অনেকে হয়তো বেরিয়েও গেছে, কিন্তু যেহেতু 40 ইয়ার্স করে দিয়েছে, তার মানে সবাই টার্গেট করবে, যেহেতু আমার বয়স রয়েছে 36 বা 34 বা 35 বা 37, আমিও পরীক্ষাটাকে ভালো করে প্রিপারেশন করে পরীক্ষা দিই। দেখো, অনেকেই রয়েছে যারা একটা প্রফেশনের সাথে যুক্ত রয়েছে, তারাও কিন্তু চাইবে যে পিএসসি পরীক্ষা দিয়ে আমি একটা সরকারি চাকরিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে যেতে পারি। তো সেই লজিকে যদি আমরা ভাবি, তো পিএসসির ফর্ম ফিল আপ খুব কম বেশি হলেও 10-12 লক্ষ তো মিনিমাম আসছেই। যেমন ধরো ফুড এসআইয়ের কথা যদি বলা হয়, তো ফুড এসআই কী আছে, ফুড এসআই তোমার পরীক্ষার 480টা ভ্যাকেন্সি ছিল, তার জন্য 12.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। তো এখানেও যদি আমি পিএসসির কথা ভাবি, এখানে তো অলমোস্ট 6 থেকে 6,500 ভ্যাকেন্সি, তো তার জন্য ফর্ম ফিল আপ স্বাভাবিক কারণে 10-12 লাখ তো কম বেশি, আরও বেশি হওয়া উচিত, 10-12 লাখ তো হবেই। এইচএস কোয়ালিফিকেশান তো নয়, তো মাধ্যমিক কোয়ালিফিকেশানে চেয়েছে, তো মাধ্যমিক কোয়ালিফিকেশানে এখন তো সবাই মাধ্যমিক প্রায়, তো স্বাভাবিক কারণে ফর্ম ফিল আপটা একটু বেশি হবে। তো এদের মধ্যে থেকে যদি আমাদের পরীক্ষায়, দেখো পরীক্ষার প্রিপারেশন যদি 1 লক্ষ ছেলেমেয়ে নেয় না, 10 লক্ষ ছেলেমেয়ে যদি পরীক্ষা দিতে যায় না, 10 লক্ষ পড়ে যায় না। অ্যাকচুয়ালি কম্পিটিশন হয় কিন্তু 50,000 ছেলেমেয়ের মধ্যে, অ্যাকচুয়াল কম্পিটিশন হয় 50,000 ছেলেমেয়ের মধ্যে। আবার 50,000 ছেলেমেয়ের মধ্যে 20,000 ছেলেমেয়ে থাকে যারা এক্সপিরিয়েন্সড, 20 থেকে 25,000 ছেলে থাকে যারা এক্সপিরিয়েন্সড। বাকি 25,000 যারা থাকে তারা হয়তো ফার্স্ট টাইম প্রিপারেশন নিয়েছে, ফার্স্ট টাইম পিএসসি ক্লার্কশিপ দিতে যাচ্ছে, কিন্তু অনেকে আছে যারা পিএসসি দিয়ে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলেছে। তো পরীক্ষা দিতে গেলে তুমি দেখতে পাবে যে অনেকে রয়েছে যারা বহু বছর ধরে দিচ্ছে, তো তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু তারা পরীক্ষা দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কম্পিটিটিভ এক্সামে চাকরি পাওয়াটা মুশকিল। একটা নতুন ছেলে এসে পরীক্ষা কোয়ালিফাই করে যেতে পারে, প্রিলি কোয়ালিফাই করে, কিন্তু প্রিলি কোয়ালিফাই পর মেন্সে কী করতে হবে, বা তো মেন্স কোয়ালিফাই করার পর সেই ইন্টারভিউতে কী করবে এটা অনেকেই জানে না। কিন্তু যে একবার প্রিলি মেন্স ইন্টারভিউ দিয়ে ফেল করে এসছে, মেন্স থেকে ব্যাকে এসছে বা মেরিট লিস্ট থেকে ব্যাকে এসছে, সে কিন্তু পুরো এই প্রত্যেকটা স্টেপ জানে এবং তার প্রিপারেশন কীভাবে নিতে হয় সেটা কিন্তু সে জানে। তাই সে স্বাভাবিক কারণে তোমার থেকে এগিয়ে শুরু করবে। তো তাদের সাথে কম্পিটিশন করতে গেলে তোমায় কিন্তু রীতিমতো পড়াশোনা করতে হবে। এবং আমার জানা এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অন্য প্রফেশনে রয়েছে, যারা চাকরি রয়েছে, তারা পিএসসি পরীক্ষা দিতে আসবে, তারা সরকারি চাকরি করছে, আবারও পিএসসি দিতে আসবে। তো এই পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি যে কাট অফ মার্কস যদি নর্মাল কোশ্চেন হয় বেশি হবে, যদি একটু টাফ কোশ্চেন হয় কাট অফ মার্কস তুলনামূলকভাবে একটু কম যেতে পারে। এবার আসি হচ্ছে কীভাবে পড়বো স্যার, পিএসসি তো পরীক্ষা দিতে যাব, তো পরীক্ষা দিতে যেতে গেলে আমরা কি পড়বো, পড়বো মানে কীভাবে পড়াটা শুরু করব সেটাই। কি পড়বো বলতে, তোমাকে তো বই পড়তে হবে, তো বইয়ের তো কোনো বিকল্প নেই। দেখো, যে কোনো ইনস্টিটিউশন নোটস দেয়, অনেকেই অনেক জায়গায় পড়ো, যে কোনো ইনস্টিটিউশন নোটস দেয়, আমি বলবো যে কোনো নোটসই সাফিসিয়েন্ট নয় চাকরি পাওয়ার জন্য, কোনো নোটসই সাফিসিয়েন্ট নয় চাকরি পাওয়ার জন্য। তোমাকে এক্সট্রা করে নলেজ গ্যাদার করতে হবে। ধরো তোমার ব্যাচে 30 জন রয়েছে, 30 জন তো একই নোটস পাচ্ছে, বা ধরো একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে ধরো 1000 ছেলে মেয়ে পড়ছে, তাদের কাছে 1000 জনের কাছে একই মেটেরিয়াল রয়েছে, তো সে ধরো 5 বছর বা 7 বছর বা 10 বছর পড়াচ্ছে, তো অলমোস্ট সে 8-10 হাজার ছেলে মেয়ে পড়িয়ে ফেলেছে। তো সেই 8-10 হাজার ছেলেমেয়ের কাছে একই মেটেরিয়াল রয়েছে, তাহলে তোমার কাছে এক্সট্রা কী রয়েছে, কি তোমাকে আলাদা করবে অন্যের থেকে? তার জন্য তোমায় কী করতে হবে, বই পড়তে হবে। কী বই পড়বো সেটা আমরা পরে আসছি, কিন্তু তোমাকে আলাদা তার থেকে হতেই হবে। কারণ একটা ইনস্টিটিউট থেকে সবাই চাকরি পাবে এমন তো নয়, বিভিন্ন ইনস্টিটিউট থেকে বিভিন্ন ছেলেমেয়েরা লড়াই করে যাচ্ছে। তার জন্য আমার মনে হয় কোনো ইনস্টিটিউশনে কোনো মেটেরিয়াল ইজ নট সাফিসিয়েন্ট ফর ক্র্যাক এনি এক্সাম। ওকে, তো তাই তোমাদের কি করতে হবে, যে কোনো পরীক্ষা পাস করতে গেলে ওই নোটসের পাশাপাশি অন্যান্য বইও ফলো করতে হবে, তবে তুমি কিন্তু সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবে। দেখো, টু বি অনেস্ট, আমি একটা ইনস্টিটিউট চালাই, আমি নিজেও বলি যে আমার নোটসও সাফিসিয়েন্ট নয়, দিস ইজ নট সাফিসিয়েন্ট। কোশ্চেন কমন আছে, এটা আলাদা অন্য কথা, কোশ্চেন কমন পাও, কোশ্চেন নোটস পড়ে, সেটা অন্য কেস। আমাদের এখানে যারা স্যার পড়াচ্ছেন, স্যার বা ম্যাডামরা পড়াচ্ছেন, অলমোস্ট 7-8 জন জিকে পড়াচ্ছেন। তো 7-8 জনের জিকের যে চিন্তাভাবনা বা নোটস আলাদা আলাদা, সবাই কিন্তু সেম নোটস দিচ্ছেন এমন তো নয়। কোনো সাবজেক্টে স্যার এফোর্ট দিলেন, খুব ভালো পড়েন, আবার কোনো সাবজেক্টে নোটস একটু কমা হতেও পারে, এটা হয়। কারণ প্রত্যেক সাবজেক্টে ইকুয়ালি দক্ষ কেউ হতে পারে না, কোনো সাবজেক্টে কেউ বেশি দক্ষ, কোনো সাবজেক্টে কম দক্ষ হয়। তো ঘটনা হচ্ছে
প্রত্যেক স্যার যখন তার এফোর্ট দিচ্ছেন, ইনি নোটস দিচ্ছেন, অবশ্যই নোটটা পড়ো। ওনাদের নোটের পাশাপাশি তুমি বই ফলো করো, যে কোনো বই, সাবজেক্ট ওয়াইজ বই যদি ক্লাস 9-10 বই জোগাড় করতে পারো পুরনো দিনের, মানে 2006 সালের আগে, 2005, 4, 3 কলেজ স্ট্রিটে গেলে পাবে, একটু বেশি দাম নেবে কিন্তু নিও। তো ওই বই তুমি ফলো করতে পারো। আর কি পারো, আর তুমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ বই কম্পিটিটিভ এক্সামের জন্য কিনতে পারো। বাংলায় বই পাওয়া যায় প্রত্যেকটা সাবজেক্টে, হিস্ট্রি জীবনানন্দ দাস, জীবন মুখোপাধ্যায়, হিস্ট্রি জীবন মুখোপাধ্যায়, জিওগ্রাফির হচ্ছে তোমার কার্তিক চন্দ্র মণ্ডল। তো এরকম তোমার মজিদ হোসেনের বই রয়েছে খুব সম্ভবত ইকোনমিক, এই পলিটির জন্য, বা পলিটির জন্য বোধহয় খুব সম্ভবত। তো এই যে বইগুলো রয়েছে, আমার ঠিক এক্স্যাক্টলি সমস্ত লেখকের বইগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। তো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বই রয়েছে, এই বইগুলো তুমি ফলো করতে পারো। যেমন আমার কাছে দেখলাম যে একটা ইকোনমিক্সের বই রয়েছে ছায়া প্রকাশনীর, সেই বইটা খুব ভালো বই। বা তুমি এটা দেখতে পারো যে ক্র্যাক WBCS, যেটা লীলা রায়ের বই আছে, ওই বইটাও ভালো বই। নিতিন সিংহানিয়ার WBCS ম্যানুয়াল, এই বইটাও ভালো বই। এই বইগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো, প্রত্যেকটা বই ভালো। বা নীতিশ ঘোষের একটা অবজেক্টিভ জিকে বই রয়েছে, এই বইটাও তোমরা দেখতে পারো। তো এই বইগুলো থেকে তোমাকে কিন্তু নলেজ গ্যাদার করতে হবে, আর টেক্সট বুকটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নোটসের পাশাপাশি টেক্সট বুক খুব ভালো করে পড়ো, তবে কিন্তু সাকসেস পেতে পারবে। এবার আসি হচ্ছে কি পড়বোর পর আমরা আসি যে কতক্ষণ করে পড়বো বা কিভাবে পড়বো। দেখো, আমি একটা টাইমিং মোটামুটি একটা আমি তোমাদের জানাচ্ছি যে কিভাবে করতে হবে। আমার কাছে মোটামুটি একটা টাইমিং আমি তোমাদের বলছি। দেখো, এই টাইমিংটা মেনটেন করতে হবে, এর কোনো মানে নেই। এর বেশিও তুমি যদি পড়ো তাহলে তুমি তোমার মতো করে টাইমটা সাজিয়ে নেবে। তো আমি প্রথমে ম্যাথসের জন্য একটা টাইমিংয়ের কথা বলবো। ম্যাথসে অ্যাটলিস্ট তুমি টাইম দাও 3 থেকে 4 ঘন্টা, 3 to 4 আওয়ার্স, ঠিক আছে। জিকের জন্য তুমি টাইম দেবে সারাদিনে 3 থেকে 3.5 ঘন্টা। এবার কেন বলছি, কখন কিভাবে করবে, এবং তুমি যদি ইংলিশ পড়ো, ইংলিশের জন্য 2 থেকে 2.5 ঘন্টা। এবার দেখো, অনেক ছেলেমেয়েরা হচ্ছে ম্যাথসে ভালো পারে, কিন্তু অনেক ছেলেমেয়ে রয়েছে যারা ম্যাথস ভালো পারে না। যারা ভালো পারে না তারা টাইম দাও, সময় দাও, ম্যাথস ইমপ্রুভমেন্ট হবে। তো ম্যাথসের জন্য আমি বলবো সারাদিনে 2টো চ্যাপ্টার করবে, 2টো চ্যাপ্টার করবে। ধরো আজকে সকালে এসআই করলে, বিকালে করলে প্রফিট লস করলে, প্রফিট লস। বা তুমি আজকে সকালে ধরো সিআই করলে, বিকালে ধরো আমি 2D করলে। তো এইভাবে কিন্তু তোমরা একটা সাইক্লোজ সাজিয়ে নাও, এবং প্রত্যেকটা টাইমের জন্য যদি 2 ঘন্টা 2 ঘন্টা দিতে পারো, বা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, 3 ঘন্টা তুমি দিতে পারো, ঠিক আছে। 2 2 4 ঘন্টা বা 1.5 3 ঘন্টা দাও, এবং টার্গেট করো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 30টা 60টা কোশ্চেন যাতে আমি করতে পারি। 30-60টা কোশ্চেন ডেলি করার চেষ্টা করো, এই 2 ঘন্টা যেন 30টা কোশ্চেন হয়। এবার কেন 2 ঘন্টা 30টা কোশ্চেনের কথা বলছি, দেখো শুরু করো 2 ঘন্টা 30টা কোশ্চেন, 30টা মানে 30টাই করতে হবে কোনো মানে নেই। তুমি 50টা করো, 60টা করো, যতগুলো পারবে এগিয়ে যাও, এবং একই কোশ্চেন বারবার করো। আমি এটা বেশি বিশ্বাস করি যে 10টা বই করার থেকে একটা বই 10 বার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে বলে স্যার আমি আলাদা আলাদা বই করতে চাই, আলাদা আলাদা বই করে কোনো লাভ হবে না বাবা। একটা বই 10 বার করো, তার অঙ্কগুলোকে তুমি গ্র্যাব করার চেষ্টা করো, তাহলে দেখবে পরীক্ষা কোশ্চেনে গিয়ে দেখবে অনেক কোশ্চেন তোমার ডিটো কমন এসে যাচ্ছে, তুমি অনেক সহজে করতে পারবে। এরপর আছে জিকে। জিকে থেকে 3 থেকে 3.5 ঘন্টা কারণ বললাম, দেখো জিকের প্রতি পড়ার ধৈর্য অনেকে থাকে না। এবার ধৈর্য না থাকার কারণে জিকে অনেকে ভালো করে পড়তে পারে না। তো তাই আমি বলবো যে জিকে অ্যাটলিস্ট 1.5-3 ঘন্টা পড়বে। ধরো আজকে তুমি হিস্ট্রি পড়লে সকালের দিকে, সকালে হিস্ট্রি পড়লে তুমি সন্ধ্যায় পড়বে ফিজিক্স পড়লে, ওকে। বা এখন তুমি যদি জিওগ্রাফি পড়ো, তুমি রাত্রে পড়ো কেমিস্ট্রি। বা তুমি যদি এই সময় পলিটি পড়ো, তো এখানে তুমি বায়োলজি পড়ো। তো ইকোনমিক্স পড়ো, স্ট্যাটিক জিকে পড়ো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন পড়ো। স্ট্যাটিক জিকে একটা ইম্পর্টেন্ট পার্ট কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে পিএসসির জন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা কিন্তু যত্ন সহকারে পড়ার চেষ্টা করো, এবং এর মোটামুটি কম বেশি হলে 37-38টা টপিক রয়েছে আমি যতদূর জানি। তো এই প্রত্যেকটা টপিক কিন্তু খুব মানে ডিটেলসে পড়ে যেও। এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র 2023 করলেই হবে এমন তা নয়। 2022-এ যেগুলো ইম্পর্টেন্ট ঘটনা সেগুলো দেখে যাও। 2024 তো করতেই হবে অতি অবশ্যই, 23, 24 এবং 22-এর ইম্পর্টেন্ট ঘটনাগুলো করে যাবে। এরপরও যে কমন পাবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ পিএসসি যদি তোমার 2016 বা 17-তে কোশ্চেন দেয়, না তোমার করা আছে না আমার করা আছে, সেটা তখন আর কারেন্ট অ্যাফেয়ার্স হয় না, সেটা হয়ে যায় হিস্ট্রি। তো সেটা করতেই পারে পিএসসি, কারণ তোমার বা আমি দুজনের হাতের বাইরে সেটা পিএসসি ডিসাইড করবে কোথায় কোশ্চেন দেবে। এবার আসবো ইংলিশে।
ইংলিশ দেখো গ্রামার আছে আর একটা ভোকাবস পার্ট আছে। তো গ্রামার পার্টটা যেটা রয়েছে আমার মনে হয় এটা 1 ঘন্টা সাফিসিয়েন্ট, আর ভোকাবসও তুমি যদি 1 ঘন্টা করে করো তাহলে সেটাও করতে পারো। এবার 1 ঘন্টায় কী করে ভোকাবসে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 1 ঘন্টায় তুমি ভোকাবসে ধরো 10টা তুমি করলে, ইডিয়ামস করলে 1 ঘন্টায় তুমি 10টা ধরো 1 ওয়ার্ড করলে, ঠিক আছে। আর তুমি কি ধরলে, আর তুমি ধরো করলে প্রিপোজিশন করলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করলে। তো এইভাবে তুমি কিন্তু ভাগ করে নাও, বা ফেজাল ভার্ব করলে, বা তুমি এখানে দেখলে যে পিএসসির একটা পরীক্ষা দেয় যেটা হোমোফোনস দেয়। হোমোফোনস মানে হচ্ছে সমচ্চারিত্মক ভিন্নাত্মক শব্দ, তো হোমোফোনস করতে আরম্ভ করলে। তো এগুলো তোমরা কিন্তু করো, সিনোঅ্যান্টও করো অল্প অল্প করে। মানে ধরো ডেইলি তুমি ধরো ইডিয়ামস 1 ওয়ার্ডস করলে হয়তো ভালো লাগছে না, একদিন তুমি 1 ওয়ার্ডস 10টা করলে, এই ইডিয়ামস 10টা করলে, এই সিনোনিমস 10টা করলে, অ্যান্টোনিমস 10টা করলে, এইভাবে করো। এবার মোদ্দা কথা হচ্ছে এগুলো যে করছো না, এগুলোর পেছনে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যেগুলো তোমার মনে থাকছে না সেগুলো হাইলাইট করবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা তোমার কাছে মনে রাখা উচিত, যে আজকে যা পড়ছো সেটা কাল রিভিশন দিয়ে তবে নতুন পড়া পড়বে। রিভিশন ছাড়া কিন্তু নতুন পড়া পড়লে কিন্তু পুরোটাই বেকার। আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলছি, আমি যখন জিকে পড়তাম না, আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে মুখস্থ করার চেষ্টা করতাম। মানে আমার রাত্রি যা সারাদিন পড়েছি সেগুলো আমার মনে পড়ছে কিনা আমি বারবার করে মুখে আওড়ে পড়তাম। তো সেই জন্য আমি বলছি যে যত তুমি বারবার পড়বে, রিভিশন দেবে, তত কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট হবে। চলো এরপরে আমরা আসি, এরপর যে স্যার কীভাবে শুরু করব। দেখো প্রিপারেশন শুরু তো করতে হবে। শুরু করার জন্য তোমরা মনে হয় 2টো পার্টে ভাগ করে নাও টাইমটাকে, সকাল এবং বিকেল 2টো পার্টে ভাগ করে নাও। 2টো পার্টে তোমাদের যে সময়টা পড়া মুখস্থ হয় সেই সময়টা কিন্তু তোমরা কি করবে, পড়ার জন্য রাখো। আর যে সময়টা তোমার পড়া মুখস্থ হয় না সেই সময়টা কি করবে, ম্যাথস করো। তো ম্যাথস করবে কখন, যখন তোমার দেখবে পড়তে ভালো লাগে না, যে সময়টা অনেক সময় থাকে। যেমন আমার পার্সোনালি যদি আমি বলো, আমার কিন্তু ওই বিকেলবেলা বা সন্ধ্যেবেলা পড়া মুখস্থ হতে চাইতো না, বা সকালবেলা আমার পড়লেও আমার মুখস্থ হতে চাইতো না। তো সকালবেলা বা বিকালবেলা আমি কখনোই জিকে মুখস্থ করতাম না, আমি পড়তাম রাত্রেবেলা আফটার 11টা 12টা আমি জিকে করতাম। এটা তোমাদেরও করা উচিত বলে আমার মনে হয়, যদি তোমাদের সেই সময়টা ভালো থাকে। কারো যদি সকালবেলা জিকে মনে থাকে তো সকালবেলা জিকে করো, কারো যদি রাত্রিবেলা জিকে পড়তে ভালো লাগে তো রাত্রিবেলা জিকে পড়ো, কিন্তু পড়ো তুমি তোমার মতো সুইটেবল টাইম করে পড়ো। এবার অনেকে বলে স্যার আমি টাইম বার করতে পারছি না এত। বাবা যদি টাইম বার করতে না পারো তাহলে তুমি এটা আশা ছেড়ে দাও যে তুমি একজন সরকারি চাকরিজীবী হবে। তো সরকারি চাকরি পেতে গেলে যেটা আমার মনে হয় যে তোমাকে এফোর্ট দিতে হবে। দেখো যে 15 ঘন্টা পড়বে সে 15 ঘন্টা চাকরি পাবে, যে 10 ঘন্টা পড়বে 10 ঘন্টা চাকরি পাবে, যে 2 ঘন্টা চাকরি পড়বে 2 ঘন্টা চাকরি পাবে। যে যতটা এফোর্ট দেবে সে সেই লেভেলে পৌঁছতে পারবে। আমি এটা বিশ্বাস করি যে আজ অবধি কেউ এফোর্ট দিয়েছে, প্রপারলি প্রচেষ্টা করেছে, সেই জায়গায় বৃথা হয়েছে এমন ঘটনা কিন্তু নেই। যদি কেউ এফোর্ট দেয় প্রপারলি, মন স্থির করে যে সে সেটা করবে, তো অতি অবশ্যই সে সেটা পাবে এবং সে সেটা অ্যাচিভ করবে। সমস্ত দিন আমি ভাবি, আমি যদি মনে করি যে আজকের দিনে আমি এই 20টা কোশ্চেন করবো বা 30টা কোশ্চেন করবো, আমি এনি কস্ট করবো মানে করবোই। কিন্তু আমি যদি মনে ঠিক আছে যখন করে নেবো, চলছে যেমন চলুক, এইরকম যদি মেন্টালিটি চলে তাহলে কিন্তু সেটা করা সম্ভব হয় না। কিন্তু যখন তুমি ডিটারমাইন্ড হয়ে যাচ্ছ যে আমি এটা করবোই করবো, তখন তুমি এটা করতে পারবে। তো আমার মনে হয় নিজের 100% ডেডিকেশন দাও, ভালো করে খাটো এবং মন থেকে শক্ত হয়ে যাও যে যাই হয়ে যাক না কেন এই কদিনে আমি ভালো করে পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছবোই, আমাকে চাকরিটা পেতেই হবে। এই মানসিকতা নিয়ে তোমরা কিন্তু লড়াইয়ে নামো, নচেত কিন্তু কম্পিটিটিভ এক্সামের লাইনে এসোই না। কারণ এটা এই বাচ্চা ছেলেদের খেলার পুতুল নয় যে আমি আসবো বসবো আর এখানে খেলাম বাটি দিয়ে মাটি দিয়ে আমি পুতুল তৈরি করে ফেলবো। মাটি দিয়ে ছোটোবেলায় তো ছেলেমেয়েরা পুতুল খেলনা বাটি তৈরি করে। তো ওই ব্যাপারটা কম্পিটিটিভ নয় যে 2 মাস 4 মাস আসবো আর কম্পিটিটিভ হয়ে যাবে। দিস ইজ এ লেন্দি প্রসিডিওর, এটা একটা লম্বা প্রসিডিওর, সময় লাগে। কারো 2 বছরে 3 বছর চাকরি হয়, কারো 5-6 বছর লাগে, কারো 8-10 বছরে লেগে যায়। কিন্তু যে ডেডিকেটলি খাটে তারই কিন্তু চাকরি হয়, যার ডেডিকেশন নেই তার চাকরি হয় না। দেখো বাড়িতে বসে আজকের দিনে আমার মনে হয় কোনো না কোনো জায়গা থেকে যে ডেইলি পড়াশোনা হয় না, এঙ্গেজমেন্টের একটা প্রয়োজন আছে। এঙ্গেজমেন্টের প্রয়োজন হলে কম্পিটিশনটা আসে, নচেত কিন্তু অনেক সময় কম্পিটিশন আসে না। অনেকে জিডি করে, গ্রুপ ডিসকাশন করে, দ্যাটস গুড, খুব ভালো। যদি কোথাও না পড়ো কিন্তু গ্রুপ ডিসকাশন করো। গ্রুপ ডিসকাশন না করলে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবে না। তবে গ্রুপ ডিসকাশনে কিন্তু অন্য গল্প করো না, পড়া যেটুকু দিয়েছো সেই পড়াটুকু নিয়ে আলোচনা করো, তাতে তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। আর যদি মনে করো গল্প করবো, টাইম কাটাবো, করতে পারো, তাতে তোমার কেরিয়ারটাই নষ্ট হবে। কিন্তু গ্রুপ ডিসকাশনে গিয়ে মানে বন্ধু কেমন আছিস, কী করেছিস, এসব খবর নয়। কী পড়েছিস, কী পড়া দেওয়া না আছে সেটা তুমি দাও এবং নাও। তবে একটা কথা মাথায় রেখো, গ্রুপ ডিসকাশন তাদের সাথে করা সম্ভব যারা সেম লেভেলে রয়েছে। একটা বিলো লেভেলের স্টুডেন্টকে নিয়ে গ্রুপ ডিসকাশন করা কিন্তু বোকামি। কেন? তাকে দিতে হবে, তার থেকে তুমি কিছু পাবে না। জুনিয়র ছেলের সাথে গ্রুপ ডিসকাশন করো না, যারা সিনিয়র হয়েছে সিনিয়রও গ্রুপ ডিসকাশন করো, যারা জুনিয়র লেভেলে গ্রুপ ডিসকাশন করো। সিনিয়র জুনিয়র একসাথে গ্রুপ ডিসকাশন করলে কোনো ইমপ্রুভমেন্ট হবে না, মানে সিনিয়রের কোনো লাভ হবে না, জুনিয়র গেনার হবে কিন্তু সিনিয়রের কোনো গেনার হবে না। আস্তে আস্তে লেভেল রিচ করার পর তারপর তোমরা কিন্তু একসাথে গ্রুপ ডিসকাশন করো। তো যাই হোক,
কী কী বই পড়তে হবে অলরেডি আগেই আমরা বললাম যে ওই ম্যানুয়াল যে বললাম নিতিন সিংহের ম্যানুয়াল বা ক্র্যাফট WBCS বা সুবির দাসের ম্যাথ বই বললাম, ইংলিশের SP বক্সি বা ব্ল্যাক বুক, এই বইগুলো তোমরা ফলো করতে পারো। তো এই বইগুলো ফলো করো। আর অতি অবশ্যই পুরোনো ক্লাস 10 এবং 9-এর যে পুরোনো দিনের যে মোটা মোটা বইগুলো রয়েছে ওই বইগুলো একটু জোগাড় করার চেষ্টা করো, ওগুলো থেকে দেখবে অনেক তোমরা কিছু শিখতে পারছো। এবার আসি আমরা লাস্ট পার্টে, যেটা হচ্ছে প্র্যাকটিস সেট। স্যার প্র্যাকটিস সেট কখন করবো বা কীভাবে করবো? দেখো প্র্যাকটিস সেট করার আগে তোমরা বলো ছোটো ছোটো মিনি মক দাও, যেমন 10 নম্বরে মিনি মক দাও। 10 নম্বরে মিনি মকের জন্য তুমি টাইম দাও যে 10 মিনিট। প্রথমে 10টা অঙ্ক 10 মিনিটে করো, তারপর 10টা অঙ্ক তুমি নেওয়ার চেষ্টা করো 8 মিনিটে, তারপর 10টা অঙ্ক করার চেষ্টা করো 5 মিনিটে। এটা থাকবে হচ্ছে টাইম, তোমাকে কী করতে হবে? তোমাকে টাইম বাঁচাতে হবে। ঠিক 10টা অঙ্ক যখন নামাতে পারলে তখন দেখবে 20টা অঙ্ক করার চেষ্টা করবে 15 মিনিটে, তারপর টার্গেট করবে এই 20টা অঙ্ক করব আমি 10 মিনিটে। তো এইভাবে এই 20টা অঙ্ক করব আমি 8 মিনিটে। এইভাবে কিন্তু তোমাকে টাইম বাঁচাতে হবে, টাইম আস্তে আস্তে কমাতে হবে। এবার বলে স্যার এই 20টা কোশ্চেন 8 মিনিট 10 মিনিট মানে 30 সেকেন্ড তার কমে। দেখো তুমি যদি অঙ্ক ঠিকঠাক করে প্র্যাকটিস করো ডেলি 4 ঘন্টা না, এই 20টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 8টা থেকে 9টা কোশ্চেন তোমার মুখস্থ হয়ে যাবে, মানে তুমি ডিজিট সমেত তুমি সেটাকে অ্যান্সার করে দিতে পারবে। আর বাকি 8টা কোশ্চেনের জন্য 8টা মিনিট তোমার টাইম লাগবে। বুঝতে পারলে কি পারলে না? এর মধ্যে 8-10টা যদি টাইম নামিয়ে দাও, তুমি হয়তো আমি বললাম 20 মিনিটে 10 মিনিটের মধ্যে তোমার নামছে না বা 8 মিনিটের মধ্যে নামছে না, তো তুমি যখনই এটা তখন নামছে, তো আমি 8 মিনিটটা বেশি বলা হয়ে গেল, 8 মিনিটটা বেশি কম বলা হয়ে গেল, তো এটা তোমার ধরো কমাবে, 9 মিনিটে করার চেষ্টা করবে। 9 মিনিটে 20টা কোশ্চেন, তো 9 মিনিটে 20টা কোশ্চেন করার চেষ্টা করো তখনই যখন তুমি দেখবে যে 8-9টা কোশ্চেন তুমি ডাইরেক্ট ডিজিটে বসিয়ে দিচ্ছ, মানে ডাইরেক্ট তুমি মেরে দিলে। বাকি ধরো 8-10টা কোশ্চেন যেটা রয়েছে সেটার জন্য তোমায় ক্যালকুলেশন করতে হচ্ছে, বাকি কিন্তু আর ক্যালকুলেশনই করতে হচ্ছে না। এইভাবে টাইমটা কমাতে হবে। এরপর তোমার যখন হয়ে যাবে তখন তুমি দেবে ফুল মক। ফুল মক কখন দেবে? ফুল মক দেবে তুমি যখন অ্যাটলিস্ট 3-4 মাস তোমার প্রিপারেশন হয়ে যাবে। ফুল মক দেবে 100 নম্বরে মক দেবে যখন তোমার 3-4 মাস অলরেডি কমপ্লিট হয়ে যায়, মানে তুমি কম্পিটিটিভ এক্সামে এসছো, তোমার অলমোস্ট ধরো 3-4 মাসে তোমার ধরো 5-6টা করে ভালো করে চ্যাপ্টার রেডি হয়ে গেছে, ম্যাথসেরও ধরো মোটামুটি 12-14-15টা চ্যাপ্টার হয়ে গেছে, তখন তুমি ফুল লেন্থ মক দাও। ফুল লেন্থ মক দিয়ে দেখো যে কোথায় আটকাচ্ছে, কী হচ্ছে না, বা জানা চ্যাপ্টার থেকে কী কী ভুল করছো। এবার চেষ্টা করবে নেগেটিভ কম করার। নেগেটিভ কম করার তোমার যদি চেষ্টাটা যদি প্রথম থেকেই থাকে তবেই তোমার পরীক্ষার হলে কম নেগেটিভ হবে, নচেত কিন্তু তোমার কিন্তু আন্দাজে মারা প্রবণতা পরীক্ষা হলেও দেখা যাবে। এবং তার ফলে কী হবে, তোমার কাট অফ মার্কস যেটা ছিল সেই কাট অফ মার্কস থেকে 0.1 বা 0.25 বা 1 নম্বর কমে বা 2 নম্বর কমে তুমি কিন্তু কেটে যাবে, কারণ নেগেটিভ মার্কিংয়ে তোমার কিন্তু নাম্বার কমে যাবে। হয়তো তোমার ধরো কাট অফ হওয়া উচিত ছিল 75, তুমি পেয়েছো 73, তোমার দেখে গেছো সেখানে তোমার ভুল আছে বোধহয় 12টা ভুল আছে, তার মানে পিএসসি তোমার নাম্বার 3 নম্বর কেটে নিয়েছে। তো এই জায়গা থেকে দেখে দাঁড়িয়ে আমি মনে হয় কোনো জায়গায় যে নাম্বারটা প্রথম থেকে নেগেটিভ করার চিন্তাভাবনাটা ছেড়ে দাও, তুমি যেটুকু জানো সেটুকু অ্যাটেম্প করো, তাহলেই কিন্তু হবে। এবার আসি হচ্ছে যে স্যার ফুল লেন্থ পরীক্ষা কত স্কোর হওয়া উচিত। দেখো ফুল লেন্থ পরীক্ষা যখন দিতে যাবে তোমার প্রথম টার্গেট হওয়া উচিত যে আমি 60% কভার করবো, মানে 60% যেন নাম্বার আসে। তার কমে নাম্বার এলে কিন্তু তোমাকে আর মক দেওয়ার দরকার নেই, দুটো মক 60% করে নাম্বার এসছে আর মক দেবে না, তার মানে তোমার প্রিপারেশন হয়নি। 60% আসার পর তোমাকে কী করতে হবে, টার্গেট করতে আবার পড়ে 70% পাওয়ার, তারপর চেষ্টা করবে যাতে আমার 80% স্কোর আসে। এইভাবে তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাকে পার্সেন্টেজ অফ রাইট অ্যান্সার বাড়াতে হবে, না হলে কিন্তু হবে না। কিন্তু তুমি এটা মাথায় রাখবে, একটা মক দিলে যেন তোমার নাম্বার আগের নাম্বারের থেকে বাড়েই, কোনোভাবেই যেন না কমে, এই দিকে তোমাদের কিন্তু নজর রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি আমি যে বলতে চাইলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে এগো আস্তে আস্তে। পিএসসি নিয়ে যদি আরও কিছু তোমাদের কিছু লাগে বা কোনো যদি আমার তরফ থেকে হেল্প লাগে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি কেউ আমাদের কাছে প্রিপারেশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো। আমাদের পিএসসি অনলাইন অফলাইন দু রকমই ব্যাচ রয়েছে, আমরা চেষ্টা করো তোমাদেরকে বেস্ট প্রিপারেশন দেওয়ার। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।